অনেক দূরে কোনো এক অজানা এলাকায় এক বিশাল সাম্রাজ্য আবাদ ছিল। সেখানে সুলতান শাহরোজ নামের এক শক্তিশালী বাদশাহ রাজত্ব করত। তার এই সাম্রাজ্য সোনালী মরুভূমির পাহাড়, গভীর নীল আকাশ এবং শত বছরের পুরনো মজবুত কেল্লা দিয়ে ঘেরা ছিল। বাদশার মহল এত বিশাল ও ভব্য ছিল যে যদি কোনো অজানা ব্যক্তি সেখানে চলে আসে তবে তার গোলক ধাঁধার মতো অলিগলিতে বাতাসও পথ হারিয়ে ফেলবে। এই আলিশান মহলের দেখাশোনার জন্য ডজন ডজন চাকরবাকর দিন রাত কাজ করত। সেই অগণিত কর্মীদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম ছিল জোয়া। জোয়া খুবই নাজুক আর মাসুম ছিল, কিন্তু তার কপালে মহলের কঠোর পরিশ্রম লেখা ছিল। লোক তাকে শুধু মহলের মেঝে পালিশ করা বা পরিষ্কার করা মেয়ে হিসেবেই চিনত। ভোরের সময় ছিল এবং সূর্যের প্রথম কিরণ তখন মহলের উঁচু দেওয়ালগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। মহলের সাদা মার্বেল পাথরের মেঝেতে ঝাড়ু দেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। জোয়া তার মাথায় হালকা একটি পুরনো ওড়না দিয়ে রেখেছিল এবং সকালের ঠান্ডা বাতাসে সে নিজের কাজে মগ্ন ছিল। তার হাত মেহনতের কারণে কিছুটা খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত কোমলতা ছিল। সে ঝাড়ু এমনভাবে দিচ্ছিল যেন সে মেঝের ধুলো নয়, বরং তার জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার কদম ধীর ছিল এবং চেহারায় ক্লান্তির ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। তখনই রাজকীয় কামরাগুলোর দিক থেকে, যেখানে রাজকুমারীরা থাকত, সেখান থেকে কারো পায়ের আওয়াজ শোনা গেল। জোয়া চমকে পেছনে ফিরল। সামনে সানা দাঁড়িয়েছিল। সানা বাদশার ভাইজি ছিল এবং এই পুরো মহলে সেই একমাত্র ছিল যে জোয়াকে মানুষ মনে করত এবং তার সমব্যথী ছিল। সানা জোয়াকে দেখেই একটি মিষ্টি হাসি দিল এবং তার কাছে এলো। সানা খুব আদরের সাথে বলল, জোয়া, আমি তোকে কখন থেকে খুঁজছি, তুই আজ আবার এত তাড়াতাড়ি উঠে গেলি আর কাজে লেগে পড়লি। জোয়া এক ক্লান্ত হাসির সাথে জবাব দিল, বাজি, মহল অনেক বড় আর কাজ কখনো শেষ হয় না। যদি আমি সামান্য দেরি করে ফেলি তবে সবাই আমাকেই কথা শোনাবে। সানার মন গলে গেল। সে এগিয়ে গিয়ে জোয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল আর বলল, আয়, আগে আমার কামরায় চল। তুই সারাক্ষণ শুধু কাজই করতে থাকিস, কখনো কখনো একটু বিশ্রামও করে নিবি। জোয়ার চোখে এক অদ্ভুত শূন্যতা চলে এলো। সে ফ্যাকাশে হেসে বলল, বিশ্রাম? এই শব্দ আমাদের মতো গরিব মেয়েদের নসিবে কোথায় লেখা আছে বাজি? সানা তাকে বকা দেওয়ার ভঙ্গিতে নিজের আঙুল তার ঠোঁটের উপর রাখল আর বলল, আরে চুপ কর, আমি আছি না তোর সাথে, তুই চিন্তা করিস না। দুজন কথা বলতে বলতে গ্যালারি দিয়ে পার হয়ে নিচের দিকে যেতে লাগল। যখন তারা নিচে পৌঁছল তখন আঙিনায় অনেক শোরগোল হচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন কোনো বড় কাজ হতে চলেছে। চাকরানীরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, রাঁধুনিরা বড় বড় বাসনপত্রের শব্দ করছিল, আর কিছু প্রহরী সোজা দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ জোয়ার বুক ধরফর করতে লাগল। তার ভয় হতে লাগল, কারণ সে জানত যে এটাই সেই সময় যখন শাহজাদা তুরান প্রায়ই এই আঙিনা দিয়ে যায়। সে যে বিষয়ের ভয় পাচ্ছিল সেটাই হল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভারী জুতোর শব্দ ভেসে এলো। 4 জন মজবুত প্রহরী ঘেরাওয়ের মাঝে শাহজাদা তুরান ধীরে ধীরে হেঁটে আসছিল। সে কালো রঙের রাজকীয় পোশাক পরেছিল। তার নজর এত তীক্ষ্ণ ছিল যেন সব কিছু ভেদ করে চলে যাবে। তার হাঁটার ধরন এমন ছিল যেন এই মহলের প্রতিটি ধূলিকণা তারই হুকুমের গোলাম। সানা ধীরে ধীরে জোয়ার কানে ফিসফিস করে বলল, দেখ, আমার ভাই আসছে, তুই একদম সোজা দাঁড়িয়ে থাকিস আর কিচ্ছু বলিস না। জোয়া ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের ওড়না মাথায় ঠিক করল এবং ভয়ের চোটে নিজের নজর মাটির দিকে নিচু করে নিল। কিন্তু তুরানের তীক্ষ্ণ আর বাজ পাখির মতো নজর সরাসরি ভিড় চিরে জোয়ার ওপর গিয়ে স্থির হল। কিছু মুহূর্তের জন্য মনে হল যেন মহলের সমস্ত শোরগোল থেমে গিয়েছে। সানা হাসি মুখে নিজের ভাইকে সালাম করল আর বলল, ভাইজান, আপনি এত দেরিতে ঘুম থেকে উঠেছেন? তুরান তার বোনের কথার কোনো উত্তর দিল না। তার পুরো ধ্যান ছিল শুধু আর শুধু জোয়ার ওপর। সে জোয়াকে মাথা থেকে পা পর্যন্ত খুব খুঁটিয়ে দেখল। তারপর তার আওয়াজে এক বিদ্রুপ আর তিক্ততা মিশে গেল। সে বলল, মহলের এই চাকরানীদের কি তমিজ আর পর্দার একদমই জ্ঞান নেই? এই এত হালকা ওড়না কিসের জন্য পড়েছে? জোয়ার বুক কেঁপে উঠল, তার হাত কাঁপতে লাগল আর সে ভয় পেয়ে নিজের ওড়নাকে আরও শক্ত করে নিজের চারপাশে জড়িয়ে নিল। সানা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল এবং তখনই বলল, ভাইজান, এই বেচারি তো এখন আঙিনা পরিষ্কার করছিল, এ তো শুধু কাজের কারণে। তুরান হাত তুলে সানাকে মাঝপথেই থামিয়ে দিল। তার কণ্ঠে কঠোরতা ছিল। সে যাই করছে
তাকে নিজের সীমার মধ্যে থাকা উচিত। এই মহল খানজাদা পরিবারের, এখানে আমাদের নিয়ম আর কানুন চলে। তুরানের কণ্ঠে এতটা কঠোরতা আর দাপট ছিল যে জোয়ার রোমে রোমে ভয় ঢুকে গেল। সানাও ভাইয়ের রাগ দেখে চুপ হয়ে গেল। জোয়ার মাথা শরমে আর ভয়ে আরও নিচু হয়ে গেল। তুরান আর কিছু না বলে সেখান থেকে আগে চলে গেল, কিন্তু যেতে যেতে তার নজর আরও একবার জোয়ার ওপর আটকাল। সেই নজরে এমন এক নির্ভীকতা আর টান ছিল যা জোয়ার হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিল। সেই সময় জোয়া কি জানত যে এই তীক্ষ্ণ নজর আসার দিনগুলোতে তার সাধারণ জীবনকে তুফানে মুড়িয়ে দেবে? যখন তুরান চোখের আড়ালে চলে গেল, তখন সানা জোয়ার ঠান্ডা হয়ে যাওয়া হাত শক্ত করে ধরল আর ধীর গলায় বলল, তুই ভয় পাস না পাগলি, শুধু ভাইয়ের মেজাজ সকাল সকাল খারাপ হবে। সে তো সবার ওপর এমনই রাগ করতে থাকে, তার স্বভাবই কঠোর। জোয়া হ্যাঁ বলে মাথা নাড়ল, কিন্তু তার বুক তখনও কোনো কবুতরের মতো ধরফর করছিল। তুরানের নজর তার শরীরের ওপর কোনো তীক্ষ্ণ ধারালো ছুরির মতো নেমে গিয়েছিল। সে ভয়ে সিটিয়ে সানার পেছনে পেছনে তার কামরার দিকে এগিয়ে গেল। কাঠের ভারী কারুকার্য করা দরজা দিয়ে যেমনই তারা কামরায় প্রবেশ করল, সেখানে আতরের মৃদু সুবাস ছড়িয়েছিল। কামরার ভেতরে জালিকাটা জানালা দিয়ে সূর্যের সোনালি কিরণ মেঝেতে সুন্দর নকশা তৈরি করছিল। সানা জোয়াকে নিজের পালঙ্কে বসালো আর জিজ্ঞেস করল, এখন সত্যি বল, তুই সকাল থেকে কিছু নাস্তা করেছিস কিনা? জোয়া ধীর গলায় বলল, না বাজি, আগে পুরো আঙিনা পরিষ্কার করলাম, তারপর কুয়ো থেকে জল ভরতে চলে গিয়েছিলাম। এখন কাজ শেষ করে আপনাকে দেখেই সরাসরি এখানে চলে এলাম। সানা তাকে হালকা আদুরে ধাক্কা দিল আর বলল, তুই একদম আমার ছোট বোনের মতো, সারাক্ষণ শুধু কাজ আর কাজেই ফেসে থাকিস। এই পুরো মহল তোরই পরিশ্রমে চমকায়, তবু সবাই তোকে শুধু এক সাধারণ চাকরানি ভেবে কথা বলে। এই বলতে বলতে সানার গলা ধরে এলো আর সে চুপ হয়ে গেল। জোয়া এক ব্যথাতুর হাসির সাথে বলল, বাজি, আমি গরিব ঘরের মেয়ে আর এক চাকরানি, এটাই আমার সত্যি, আর এটা বদলানোর শক্তি আমার মধ্যে নেই। সানা তার খসখসে হাতের তালু নিজের নরম হাতের তালুর মধ্যে নিল আর বলল, দেখ জোয়া, গরিব হওয়া কোনো লজ্জার কথা নয়। লজ্জার কথা তো খারাপ মানুষ হওয়া, আর তুই সোনার মতো খাঁটি। সানার এই কথাই জোয়ার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজের চোখের জল লুকানোর জন্য চোখের পাতা নিচু করে নিল। তখনই নিচ থেকে সানাই আর নাগাড়ার হালকা হালকা আওয়াজ আসতে লাগল। কেউ এসে খবর দিল যে আজ সুলতান শাহরোজের কিছু খুব বিশেষ মেহমান আর আত্মীয় মহলে আসতে চলেছেন। এটা শুনতেই পুরো মহলে তোলপাড় শুরু হয়ে গেল। চাকর বাকররা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগল। সানা এক লাফে দাঁড়িয়ে গেল আর বলল, আরে আম্মি আমাকে ডাকছেন নিশ্চয়ই, মেহমানদের জন্য অনেক আয়োজন করতে হবে, তুই আমার সাথেই থাকিস, একা কোথাও ঘুরিস না। দুজন তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই সিঁড়ির এক মোড়ে আবার সেই ভারী পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল, যা জোয়ার রুহ কাঁপিয়ে দিল। জোয়া ভয়ের চোটে নিজের ওড়না আরও শক্ত করে নিল। সামনে থেকে শাহজাদা তুরান তার দুই সবচেয়ে কাছের আর বিশ্বস্ত সিপাহীর সাথে উপরে উঠছিল। সিঁড়ি সরু ছিল, মুখোমুখি হওয়া নিশ্চিত ছিল। সানা হেসে সালাম করল আর জিজ্ঞেস করল, ভাইজান, আপনি কি দরবারে যাচ্ছেন? কিন্তু তুরান সানার কথা না শোনার ভান করল। তার কাছে জবাব দেওয়ার চেয়ে জোয়াকে দেখা বেশি জরুরি মনে হল। তার নজর খুব তপ্ত ছিল, কিন্তু তাতে এক গভীরতা ছিল, যেন সে জোয়ার মনের ভেতরে উঁকি দিতে চায়। কোথায় যাচ্ছ তুমি? সে অত্যন্ত শীতল ও কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল। জোয়া বুড়িভাবে ঘাবড়ে গেল। তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। সে তোতলাতে তোতলাতে বলল, ওটা আমি সানাবাজির সাথে রান্নাঘরে সাহায্য করতে যাচ্ছিলাম। তুরান ধীরে ধীরে তার কাছে এলো আর কিছুটা ঝুঁকে পড়ল। সে এত কাছে চলে এলো যে জোয়ার নিঃশ্বাস আটকে গেল। সে ফিসফিস করে অথচ সতর্কবাণী দেওয়ার মতো গলায় বলল, আমার মহলে কাজ করা প্রতিটি মেয়েকে পর্দা করতে হবে। এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছ তুমি? যদি পরের বার আমাকে তুমি এই অবস্থায় দেখা দাও, তবে তোমার জন্য একদম ভালো হবে না। তার গলায় চাপা রাগ তো ছিলই, সাথে এক অদ্ভুত ঈর্ষাও ছিল, যা বোঝা যাচ্ছিল না। সানার মনে হলো যে কথা বিগড়ে যাচ্ছে। সে সাথে সাথে মাঝে চলে এলো আর বলল, ভাই, আপনি একে ডরাবেন না, এ তো এখনও বাচ্চা, এর এতটা বুদ্ধি নেই। তুরান সানার দিকে এক তীক্ষ্ণ নজর দিল আর বলল, বাচ্চা? এ এখন আর কোনো বাচ্চা নেই। সানা এই মহলে কাজ করে, তো একে এখানকার নিয়ম শিখতেই হবে। এরপর সে এক অবজ্ঞার নজর জোয়ার উপর ফেলে সিঁড়ি বেয়ে আগে বেড়ে গেল। জোয়া সেখানেই সিঁড়িতে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার বুক ধড়ফড় করছিল, নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছিল, আর হাতের তালুতে ঘাম জমে গিয়েছিল। সানা তাকে হুঁশে আনার জন্য তার পিঠ চাপড়ে দিল আর বলল, চল, ছাড় না এই কথাগুলো, ভাইয়ের রাগ তো নাকে থাকে, তুই মনে মিস না। জোয়া হ্যাঁ বলে মাথা নাড়ল, কিন্তু তার মনে ভয়ের এক গভীর ছায়া বসে গেল। সে আন্দাজও করতে পারেনি যে তুরানের এই কঠোর নজর একদিন তার জীবনের সবচেয়ে বিপজ্জনক আর কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে।
মহলের বড় আঙিনায় শোরগোল বেড়ে গিয়েছিল। মেহমানদের খাবার জন্য বড় বড় থালা সাজানো হচ্ছিল। বিশাল বাসনে হরেক রকমের পদ তৈরির প্রস্তুতি চলছিল। সব চাকরানীরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। জোয়াকে রান্নাঘরে পাঠানো হলো। রান্নাঘরে গরম তাওয়ার শব্দ, ফুটন্ত বাসনের আওয়াজ আর মশলার কড়া সুবাস বাতাসে মিশেছিল। সে চুপচাপ এক কোণে বসে আটা মাখতে লাগল। তার আঙুলগুলো আটায় মাখামাখি ছিল, কিন্তু তার মাথা সেই কথাতেই আটকে ছিল যা শাহজাদা তুরান সিঁড়িতে বলেছিল। তার ভারী কণ্ঠ এখনও জোয়ার কানে বাজছিল যে পরের বার এই অবস্থায় দেখা গেলে পরিণাম খারাপ হবে। এই চিন্তাতেই জোয়ার হাত কেঁপে গেল আর আটার লেচি ভেঙে বাসনে পড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা চাকরানী, যার নাম নাজমা ছিল, সে এটা দেখে নিল। সে জিজ্ঞেস করল, কি হলো বেটি, তোর হাত এভাবে কেন কাঁপছে? জোয়া নিজেকে সামলে নিয়ে ধীরে বলল, কিছু না নাজমা খালা, শুধু রাতে ঘুম কম হয়েছিল, হয়তো তাই দুর্বল লাগছে। নাজমা খালা এক দীর্ঘশ্বাস ফেলল আর বলল, মহলের কাজে ঘুম কে খোঁজে পাগলি? কিন্তু আমার একটা কথা মনে রাখিস, তোকে এখানে খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে শাহজাদার সামনে তো একদমই যাবি না। জোয়া চমকে নাজমা খালার দিকে তাকালো আর জিজ্ঞেস করল, খালা আপনি কিভাবে জানলেন? নাজমা নিজের গলার আওয়াজ একদম নিচু করে নিল আর এদিক ওদিক দেখে বলল, বেটি, আমি ৩০ বছর ধরে এই মহলের দেওয়ালের মাঝে আছি। আমি মানুষের নজরের রং চিনি। আমি দেখেছি যে শাহজাদা তুরানের নজর তোর ওপর এসে থেমে যায়, আর এটা কোনো সামান্য বিষয় নয়। নাজমার কথা শুনে জোয়ার মনে ভয়ের আরও একটা কাঁটা বিঁধল। সে তাড়াতাড়ি নিজের মাথা নিচু করে নিল আর বলল, খালা আপনি এমন বলবেন না, আমি তো ওনাকে খুব ভয় পাই, আমি তো ওনার সামনে যেতেই চাই না। নাজমা মমতা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, ভয় তো আমাদের সবাইকেই লাগে বেটি, কিন্তু মহলের বড় লোকেদের ভয় পাওয়াই আমাদের মঙ্গল। এতটা বলে সে নিজের কাজে লেগে পড়ল, কিন্তু জোয়ার মন আরও দমে গেল। সারা দিন সে মেশিনের মতো কাজ করতে থাকল, কিন্তু তার মাথায় শাহজাদার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সন্ধে হতে হতে পুরো মহল আলোয় ঝলমল করে উঠল। উঁচু দেওয়ালে মশাল জ্বলে উঠল। মেহমানদের হাসাহাসি আর কথাবার্তার আওয়াজ চড়তে লাগল। সানা ওপর থেকে দৌড়ে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জোয়া, আম্মি তোকে ডাকছেন, চল তাড়াতাড়ি আমার সাথে। জোয়া ঘাবড়ে গেল আর তার পেছনে পেছনে করিডোরে পৌঁছাল। ভেতরে এক বড় কামরায় রাজিয়া বেগম আর কিছু আমির মহিলারা বসেছিলেন। রাজিয়া বেগম জোয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখলেন। তারপর কড়া গলায় বললেন, এ কি ছেঁড়া পুরনো কাপড় পরে আছো তুমি? আজ মহলে এত বিশেষ মেহমান এসেছেন আর তুমি এভাবে ঘুরছ? তোমার কি মহলের চাকরানির মতো সালিকেও আসে না? জোয়ার চেহারা ভয়ের চোটে সাদা হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, বেগম সাহেবা, আমি তো শুধু কাজ করতাম। রাজিয়া বেগম তাকে মাঝপথেই বকা দিয়ে থামিয়ে দিলেন। চুপ করো, মুখে মুখে কথা বলো, এটা মহল, তোমার গ্রামের কোনো ঝুপড়ি নয়। এখানে চাকরানিরাও তামিজ আর সালিকে নিয়ে থাকে। যাও আর গিয়ে নিজের চাদর ঠিক করো আর ঢঙের মধ্যে আসো। সানা, একে এখান থেকে নিয়ে যাও। সানা জোয়ার কবজি ধরল আর তাকে তক্ষুনি কামরা থেকে বাইরে নিয়ে এলো। কামরা থেকে বাইরে আসতেই জোয়ার চোখ ভরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, বাজি, আমি তো কিছু ভুল করিনি, আমি তো শুধু নিজের কাজ করছিলাম। সানা তার কথা থামিয়ে তাকে জড়িয়ে ধরল আর বলল, আমি জানি তুই ঠিক আছিস, কিন্তু তুই জানিস না যে এখন মহলের পরিবেশ বদলে যাচ্ছে। জোয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কেন বদলে যাচ্ছে বাজি? সানা তার চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, কারণ তোর আগে কখনো কোনো সামান্য চাকরানির ওপর শাহজাদা তুরানের নজর এভাবে স্থির হয়নি। জোয়া এটা শুনে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার বুক কাঁপতে লাগল আর নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে বলল, না বাজি, এমন হতে পারে না, উনি তো আমাকে ঘৃণা করেন, উনি আমাকে বকেন। সানা এক উদাস হাসি দিল আর বলল, ঘৃণা আর ভালোবাসা দুটোরই প্রথম নিশানা কঠোরতাই হয়। আমার ভোলা পুতুল জোয়া এই ধাঁধা বুঝতে পারত তার আগেই পেছন থেকে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। দুজনই ঘুরে দেখল তো তুরান সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে সেই একই তেজালো চমক ছিল, কিন্তু আজ তাতে অন্য কিছুও ছিল যা জোয়া বুঝতে পারছিল না। সে চোখের পলক না ফেলে সরাসরি জোয়াকে দেখছিল। তারপর সে দাপুটে গলায় বলল, তোমাদের দুজনের কোনো কাজ নেই কি যে এখানে দাঁড়িয়ে আছো? নিচে চলো, মেহমানরা অপেক্ষা করছেন। সানা তক্ষুনি মাথা নিচু করে নিল। জোয়ার পা জমে গিয়েছিল। তুরানের চোখ শুধু তাকে দেখছিল, এত গভীরভাবে যে তার ভয় হাড় পর্যন্ত পৌঁছে গেল। সে কি জানত যে এটা তো কেবল সেই তুফানের শুরু ছিল যা তার জীবনকে বদলে দেওয়ার ছিল? মহলের সন্ধে এখন পুরোপুরি শোরগোলে ডুবে গিয়েছিল। করিডোরগুলোতে চেরাগ জ্বলেছিল আর বড় বড় ঝাড়বাত্তির আলো সোনার মতো চমকাচ্ছিল। কিন্তু জোয়ার মনে অন্ধকার আরও ঘন হচ্ছিল। সে অনুভব করতে পারছিল যে তুরানের ছায়া তার পেছনে পেছনে ঘুরছে। চাইলে সে তার দিকে দেখুক বা না দেখুক, সে তার উপস্থিতি অনুভব করতে পারছিল। সানা তাকে নিয়ে নিচে এলো। আঙিনার মাঝে এক লম্বা রাজকীয় টেবিল সাজানো ছিল আর আশেপাশে অনেক মেয়েরা আর মহিলারা থালা সাজাচ্ছিল।
জোয়া চুপচাপ সবার মাঝে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। তার বারবার সেই সিঁড়ির কথা মনে পড়ছিল যেখানে তুরান দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর রাজিয়া বেগম হাততালি দিয়ে আওয়াজ দিলেন, এই মেয়ে জোয়া, এদিকে এসো। জোয়া ঘাবড়ে গিয়ে তখনই কদম বাড়ালো আর বলল, জি বেগম সাহিবা। রাজিয়া তাকে দামি মশলায় ভরা একটি ভারী থালা ধরিয়ে দিয়ে বললেন, এটা ওপরে মেহমানদের বিশেষ কামরায় রেখে এসো, আর খেয়াল রেখো কোনো কিছু যেন না পড়ে, বুঝেছ? জোয়া মাথা নিচু করে নিল আর বলল, জি। সানা তার দিকে চিন্তিত হয়ে দেখল আর ধীর গলায় বলল, ভয় পাস না, শুধু রেখে চলে আসবি, কিছু হবে না, যা। জোয়া সেই ভারী থালা তুলে ধীরে ধীরে সিঁড়ি বাইতে লাগল। প্রতিটি কদমের সাথে তার হৃৎস্পন্দন আরও দ্রুত হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কারো নজর তার পিঠের ওপর আটকে আছে। ওপরে পৌঁছে সে দেখল করিডোর একদম খালি ছিল। দূরে এক মশালের আলো দেওয়ালে ভয়ঙ্কর ছায়া তৈরি করছিল। জোয়া থালা নিয়ে একটি একটি করে কামরায় উকি মারতে মারতে আগে বাড়ল। যখন সে তৃতীয় কামরার কাছে পৌঁছল, তখনই পেছন থেকে দরজার খিল খোলার হালকা শব্দ হল। জোয়ার বুক সজোরে কেঁপে উঠল। সে ঝট করে পাল্টাল। সামনে শাহজাদা তুরান দাঁড়িয়েছিল। সে দরজার চৌকাঠে এমনভাবে দাঁড়িয়েছিল যেন শিকারের পথ আটকাচ্ছে। তার দুই হাত বুকের ওপর বাঁধা ছিল আর চোখে এক বিপজ্জনক প্রশান্তি ছিল। জোয়ার কদম সেখানেই জমে গেল। কিছু মুহূর্ত সেখানে মৃত্যুর মতো নিস্তব্ধতা রইল। তারপর তুরান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার জুতোর শব্দ মহলের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। জোয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে তার একদম সামনে এসে থামল, এত কাছে যে তার তপ্ত নিঃশ্বাস জোয়ার গাল ছুঁয়ে যাচ্ছিল। শুনতে পাও না যখন আমি ডাকি? তুরানের আওয়াজ ধীর ছিল, কিন্তু তলোয়ারের ধারের মতো তীক্ষ্ণ। জোয়া কেঁপে উঠল। সে বলল, আমি তো মশলা রাখতে এসেছিলাম, বেগম সাহিবা বলেছিলেন। তুরান তার হাত থেকে থালা কেড়ে নিল আর পাশের টেবিলে আছড়ে ফেলল। তারপর ঝুঁকে তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি জানি না যে তুমি আমার থেকে নজর কেন লোকাও? জোয়ার নজর মাটিতে আটকে রইল। সে বলল, আমি তো শুধু কাজ করি শাহজাদা আলো। তুরান তার থুতনি ধরে তার মুখ ওপরে তুলল। জোয়ার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এটাই তো কথা, তুরান ধীর গলায় বলল। তুমি শুধু কাজ করো না, তুমি আমার নজরে পড়ে গিয়েছ। জোয়া ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ল না। তার আওয়াজ কাঁপতে কাঁপতে বেরোল, আমি কিছু চাই না সরকার, শুধু নিজের মেহনতের রুটি কামাতে চাই। তুরান এক পলক তাকে দেখল। তারপর তার এত কাছে চলে এলো যে তাদের মাঝখান থেকে বাতাসের পার হওয়াও অসম্ভব ছিল। জোয়ার নিঃশ্বাস থমকে গেল। সে বলল, আপনি আমার সাথে এমন কথা কেন বলছেন? তুরানের চোখ তার চেহারা থেকে সরছিল না। সে ফিসফিস করে বলল, যখন আমি নিচে ছিলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। সেই এক নজরে যতটা ভয় ছিল ততটাই সারল্যও ছিল। আর এই দুটো জিনিস আমি অনেক দিন ধরে কারো মধ্যে দেখিনি। জোয়ার চোখ জলে ভরে এলো। সে মিনতি করল, আমাকে যেতে দিন, খোদার দোহাই, আমাকে যেতে দিন। তুরান তার পথ ছাড়ল না, বরং আরও কাছে চলে এলো। এখন জোয়ার পেছনে দেওয়াল ছিল আর সামনে তুরান। সে পুরোপুরি ঘেরাও হয়ে গিয়েছিল। তুরান গভীর নিঃশ্বাস নিল আর বলল, একটা কথা মনে রেখো জোয়া, আমি যা চাই তা পাওয়ার জন্য আমার অন্য কারো পরোয়া হয় না। জোয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে নিচ থেকে অন্য কোনো চাকরানির আওয়াজ এলো, জোয়া, ওরেও জোয়া, কোথায় রয়ে গেলি? তুরান সামান্য পেছাল, কিন্তু তার নজর এখনও তারই ওপর স্থির রইল, যেন কোনো নিশানা দিচ্ছে। যাও, সে ধীর গলায় বলল, কিন্তু মনে রেখো এই কথা এখনও শেষ হয়নি। জোয়া কাঁপতে কাঁপতে সেখান থেকে পালালো আর নিচে যেতে লাগল। তার বুক এত জোরে ধড়ফড় করছিল যেন এখনই বাইরে চলে আসবে। সে প্রথমবার অনুভব করল যে শাহজাদা তুরান শুধু কঠোর নন, বরং অত্যন্ত বিপজ্জনকও। আর এই বিপদ এখন সরাসরি তার দিকে ধেয়ে আসছে। জোয়া দ্রুত পায়ে নিচে নামছিল, কিন্তু সিঁড়ির প্রতিটি শব্দ তাকে এমনভাবে ভয় দেখাচ্ছিল যেন পেছনে কোনো ছায়া হেঁটে আসছে। নিচে পৌঁছে সে থালা আবার তুলে নিল আর রান্নাঘরের দিকে দৌড়ে গেল, কিন্তু তার হাত তখনও কাঁপছিল। নাজমা খালা তাকে দেখেই জিজ্ঞেস করল, আরে বেটি, তোর চেহারা এত সাদা কেন হয়ে গেল? ওপরে কিছু হয়েছে কি? জোয়া মাথা নিচু করে নিল আর মিথ্যে বলল, কিছু না খা, শুধু সিঁড়ি তাড়াতাড়ি নেমেছি, তাই নিঃশ্বাস ফুলে গিয়েছে। নাজমা গভীর চোখে তাকে দেখল। সে জানত এটা মিথ্যে, কিন্তু সে কিছু বলল না। মহলের দেওয়াল সেই সব শুনে নেয় যা জিহ্বা বলতে পারে না। তখনই সানা দৌড়ে এলো আর বলল, জোয়া, তোর কত দেরি হয়ে গেল, আম্মি রাগ করছিলেন। তারপর সে জোয়ার চেহারা মন দিয়ে দেখল আর বলল, তুই কেঁদেছিস কি? জোয়া তাড়াতাড়ি চোখ মুছে নিল আর বলল, না বাজি, শুধু রান্নাঘরের ধোঁয়া লেগেছিল।
সানার সন্দেহ হল। সে বলল, দেখ, যদি ভাই কিছু বলে থাকে তবে আমাকে বলিস। তার কথা বলার আগেই দূর থেকে তুরানের ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, সানা। দুজনেই ঘুরে দেখল। তুরান নিচে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, হাত পিঠের পেছনে বাঁধা ছিল। তার নজর সরাসরি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা জোয়ার ওপর গিয়ে আটকাল। কিন্তু সে ডেকেছিল সানাকে। সানা তখনই এগিয়ে গেল আর বলল, জি ভাইজান। তুরান বলল, আম্মার কাছে গিয়ে বসো, মেহমানরা আসতে শুরু করেছেন। সানা মাথা নাড়ল আর যেতে লাগল, কিন্তু যাওয়ার আগে সে জোয়ার কবজি ধরে ধীরে বলল, যদি কিছু হয়ে থাকে তবে পরে আমাকে অবশ্যই বলিস, আমি তোর সাথে আছি। সানা সেখান থেকে চলে গেল। এখন জোয়া একা দাঁড়িয়েছিল, আর তুরানের নজর তার ওপর স্থির হয়ে গিয়েছিল। কিছু মুহূর্ত নিস্তব্ধতা রইল, তারপর তুরান ধীর পায়ে তার দিকে এলো। জোয়া পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে দেওয়াল ছিল। তুরান তার কাছে এসে থামল, এত কাছে যে জোয়া তার নিঃশ্বাস অনুভব করতে পারছিল। তুমি আমাকে এত ভয় পাও কেন? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। জোয়া কাঁপতে কাঁপতে বলল, আমি তো শুধু। তুরান মাঝপথেই কথা কেটে দিল, যখন আমি তোমার কাছে আসি তুমি কাঁপতে থাকো কেন? জোয়ার চোখে জল চলে এলো। সে বলল, কারণ আপনি খুব কঠোর, আর আপনার নজর। তুরান তার কানের কাছে ঝুঁকে জিজ্ঞেস করল, আমার নজর কি করে? জোয়া মুখ সরিয়ে নিল আর বলল, আমাকে ডরিয়ে দেয়। তুরান সোজা হয়ে দাঁড়াল আর তার চেহারাকে কিছু মুহূর্ত পর্যন্ত দেখতে থাকল। তারপর ধীর স্বরে বলল, ভয় সেখানেই লাগে যা থেকে মানুষ বাঁচতে পারে না। জোয়ার পায়ে যেন প্রাণ রইল না। তখনই পেছন থেকে কেউ আওয়াজ দিল, জোয়া, তাড়াতাড়ি এসো, বেগম সাহিবা ডাকছেন। তুরান এক কদম পেছাল, কিন্তু তার চোখে এক অদ্ভুত জেদ চমকে উঠল। যাও, সে বলল, কিন্তু মনে রেখো, আমি তোমাকে প্রতি মুহূর্তে দেখি। জোয়া মাথা নিচু করে নিল আর সেখান থেকে দৌড়ে পালাল। রাত গভীর হচ্ছিল। মহলের দেওয়ালে লাগানো মশালগুলো এখন আরও মৃদু জ্বলছিল। নিচে আঙিনায় ঢোলের হালকা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মহিলারা গান গাইছিল, কেউ হাসছিল, কিন্তু এই শোরগোলের মাঝে জোয়ার বুক কোনো এক অজানা ভয়ে দমে যাচ্ছিল। সে রান্নাঘর থেকে কাজ শেষ করে বাইরে বেরোতেই সানা দ্রুত তার কাছে এলো। সানাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বলল, জোয়া, তাড়াতাড়ি আয়, একটা বিপদ হয়ে গিয়েছে। আম্মি বলেছেন যে সব কামরা মেহমান দিয়ে ভরে গিয়েছে। আমার কামরাতেও দূর দূরান্তের বোনেরা ঘুমাচ্ছে, জায়গা একদম নেই। আম্মি বলছেন যে তুই আজ রাতে ভাইজানের কামরায় ঘুমিয়ে যা। জোয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার নিঃশ্বাস আটকে গেল। সে বুড়িভাবে ঘাবড়ে গেল আর বলল, বাজি, আমি ওখানে ঘুমাতে পারবো না। আমি লাউঞ্জে ঘুমিয়ে যাব, মেঝেতে ঘুমিয়ে যাব, কোথাও ঘুমিয়ে যাব, শুধু আমাকে ওনার কামরায় পাঠাবেন না। আমি ওনাকে খুব ভয় পাই। সানা কপালে ভাঁজ ফেলে বলল, লাউঞ্জে কিভাবে ঘুমোবি? ওখানে সব পুরুষ, মেহমান, আত্মীয় আর সিপাহীরা ঘুমাচ্ছে। কেউ তোকে দেখে নিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর এটা বিয়ের বাড়ি, ইজ্জতের প্রশ্ন। আম্মি কঠোর হুকুম দিয়েছেন। জোয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, আমি তুরানের কামরায় যাব না বাজি, আমি মরে যাব, কিন্তু ওখানে যাব না। সানা তাকে বোঝাল, দেখ, ভয় পাস না, ভাই হয়তো ঘুমিয়ে গিয়েছেন, তুই শুধু চুপচাপ গিয়ে এক কোণে শুয়ে পড়বি, কেউ জানতেই পারবে না। আর সকালে ফজরের আজানের আগে বাইরে চলে আসবি। এইসব তোর ভালো আর নিরাপত্তার জন্যই, বাইরে ঘুমানো বিপদমুক্ত নয়। সানার কথা শুনে জোয়া নিরুপায় হয়ে গেল। তার কাছে কোনো পথ ছিল না। সানা ভিড়ে হারিয়ে গেল আর জোয়া একা রয়ে গেল। বুক ধরফর করছিল, হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে সাহস সঞ্চয় করে তুরানের কামরার দিকে এগোল। প্রতিটি কদম কোনো সাজার মতো মনে হচ্ছিল। করিডর শুনশান ছিল। যখন জোয়া তুরানের কামরার দরজার কাছে পৌঁছল তো তার পা সেখানেই জুমে গেল। খিল ছুতেই হাত কেঁপে গেল। মন বলল, যাস না, কিন্তু পরিস্থিতি ঠেলে দিচ্ছিল। অবশেষে সে হালকা করে দরজা খুলল। কামরা অন্ধকারে ডুবেছিল। শুধু জানালা দিয়ে আসা জ্যোৎস্না বিছানার এক কোণে পড়ছিল। জোয়া ধীরে ধীরে ভেতরে পা রাখল। সে দরজা বন্ধ করারও সাহস পেল না, শুধু ভিড়িয়ে দিল। সে বিড়ালের মতো নিঃশব্দে কামরার অন্ধকার কোণের দিকে এগোল, যাতে সেখানেই লুকিয়ে রাত কাটিয়ে দেয়। তখনই বিছানায় হালকা নড়াচড়া হল। তুরান উঠে বসল। তার চোখে ঘুম জড়িয়েছিল, কিন্তু যেমনই সে অন্ধকারে জোয়ার ছায়া দেখল, তার ঘুম উড়ে গেল। সেই চোখে এক বিপজ্জনক চমক জেগে উঠল। সে ধীর ও ভারী স্বরে বলল, অনেক দেরি করে দিলে তুমি, আমি অপেক্ষা করছিলাম। জোয়ার বুক ধক করে উঠল। সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে লাগল আর বলল, শাহজাদা আলা, আমি তো শুধু ঘুমাতে এসেছি, বাইরে জায়গা ছিল না, তাই। তুরান তার কথা কেটে দিল। সে বিছানা থেকে উঠে তার কাছে এলো।
অন্ধকার কামরায় তার কদমের শব্দ খুব ভয়ঙ্কর লাগছিল। সে তার সামনে এসে থামল। চেহারায় এমন এক জেদ ছিল যা থেকে বাঁচা অসম্ভব ছিল। ঘুমাতে এসেছ, তার আওয়াজ ধীর কিন্তু গভীর ছিল। তোমাকে পাঠানোই হয়েছে এই জন্যে যে আজ রাতে আমি তোমাকে নিজের প্রমাণ করতে পারি। জোয়ার চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে লাগল। সে মিনতি করল, রহম করুন সরকার, আমাকে যেতে দিন, আমি আপনার শুধু এক সামান্য চাকরানি। তুরানের চেহারা তার একদম কাছে চলে এলো। সে বলল, আজ রাতে তুমি শুধু চাকরানি নও। সে জোয়ার কবজি শক্ত করে ধরে নিল। আজ তুমি আমার। জোয়া নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল আর কাঁদতে কাঁদতে বলল, না শাহজাদায় আলা, খোদার জন্য এমন করবেন না। কিন্তু তুরান নিজের আঙুল তার ঠোঁটের উপর রাখল আর বলল, চুপ। কামরা নিস্তব্ধ ছিল, শুধু হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। তুরান বলল, তুমি আমার বিবি হতে পারতে যদি পরিস্থিতি আলাদা হতো, কিন্তু এখন তুমি আমার জেদ আর ভালোবাসা হয়ে গিয়েছ, আর আমি নিজের ভালোবাসা অর্জন করেই ছাড়ি। জোয়ার রুহ কেঁপে উঠল। সে দেওয়ালের সাথে মিশে গেল। তুরান তাকে নিজের বাহুডোরে নিয়ে নিল যাতে সে পালাতে না পারে। সে বলল, আজ রাতে তোমাকে আমাকে ভয় পাওয়ার নয়, আমাকে বোঝার দরকার আছে। জোয়া এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কাঁদছিল। তুরান তার ভেজা চেহারা নিজের হাতে নিল। পরিবেশ খুব উত্তপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ সেই মুহূর্তে দরজার বাইরে থেকে ভারী শোরগোল উঠল, আর কোনো প্রহরীর জোরালো আওয়াজ এলো, শাহজাদা আলা সরকার, সুলতান শাহরোজ আপনাকে তক্ষুনি দরবারে ডেকেছেন, কোনো খুব জরুরি বিষয় আছে। তুরানের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে এক ঠান্ডা আর রাগত নিঃশ্বাস নিল আর দরজার দিকে দেখল। তারপর সে জোয়ার দিকে ঝুঁকে ধীর স্বরে বলল, তোমার কপাল ভালো জোয়া, নইলে আজকের রাতের গল্প অন্য কিছু হতো। সে পাল্টালো, খিল খুলল আর ভারী পায়ে বাইরে চলে গেল। কিন্তু যাওয়ার আগে সে এক শেষ নজর তাকে দেখে বলল, এই কথা এখনো শেষ হয়নি, বুঝেছ তুমি? দরজা বন্ধ হল আর কামরা আবার নিস্তব্ধ হয়ে গেল। জোয়া সেখানেই মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখের জল থামছিল না। সে সারা রাত সেখানেই কোণে কুকড়ে বসে রইল, ক্ষুধার কাছে দোয়া করতে থাকল। রাত কেটে গিয়েছিল। সকালের প্রথম কিরণ মহলের কারুকার্য করা দরজায় পড়ছিল। কিন্তু জোয়ার জন্য সেই রাত এখনও শেষ হয়নি। সে এখনও সেই কোণে বসেছিল, চোখ ফুলে গিয়েছিল, চেহারা ম্লান হয়ে গিয়েছিল। হঠাৎ দরজা খুলল। জোয়া ভয়ের চোটে গুটিয়ে গেল। তার মনে হল তুরান ফিরে এসেছে। কিন্তু ভেতরে সানা প্রবেশ করল। সানার চেহারা ঘাবড়ানো ছিল। সে জোয়াকে দেখেই তাকে জড়িয়ে ধরল আর বলল, তুই এখানে ছিলি সারা রাত? আমি তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছিলাম। জোয়া হাও হাও করে কেঁদে ফেলল। সে বলল, বাজি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি আমার খুব কাছে চলে এসেছিলেন। আমি মিনতি করলাম, আমি কাঁদলাম। সানার চেহারা সাদা হয়ে গেল। সে কিছু মুহূর্ত চুপ রইল। তারপর ভয় পেয়ে বলল, যদি এই কথা বাইরে যায় তবে সব বরবাদ হয়ে যাবে। বাবা ভাইকে ছাড়বেন না, আর তোর জীবনেরও ঝুঁকি আছে। জোয়া চোখের জল মুছে বলল, আমি কাউকে কিছু বলবো না বাজি, আমি শুধু নিজের বাড়ি যেতে চাই, আমার এখানে কাজ করতে হবে না। সানা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, এখন কিছুই এত সহজ নয়, নিচে তোরই চর্চা হচ্ছে। জোয়ার বুক জোরে ধরফড় করতে লাগল। সে জিজ্ঞেস করল, আমার চর্চা কেন? সানা বলল, আম্মি, বাবা আর তুরান তিনজন তোর কারণে নিজেদের মধ্যে ঝগড়া করছে। আম্মি বলছেন যে তুই ইচ্ছাকৃতভাবে ভাইকে ফাঁসিয়েছিস, আম্মি বলছেন যে ভাই জেদি, আর তুরান। সানা থেমে গেল। জোয়া ভয় পেয়ে জিজ্ঞেস করল, আর তুরান কি বলছে? সানা ধীরে জবাব দিল, সে বলছে যে যা আমার মন চায় তা আমি নিয়েই ছাড়ব। জোয়ার টলে গেল। তখনই বাইরে থেকে এক সিপাহীর আওয়াজ এলো, খানজাদা আফতাব সাহেব জোয়াকে তখনই নিচে ডেকেছেন। জোয়ার বুক ধক করে উঠল। সানা বলল, না, এখন নয়। কিন্তু নিচ থেকে খোদ তুরানের বজ্রগম্ভীর আওয়াজ প্রতিধ্বনিত হল, জোয়াকে নিয়ে নিচে এসো সানা, এই মুহূর্তেই। সানা বাধ্য ছিল। জোয়ার চোখে আবার সেই রাতের আতঙ্ক ভিড়ে এলো। দুজন ধীরে ধীরে নিচে নামতে লাগল। মহলের বড় হলে পুরো পরিবার জমা ছিল। সুলতান শাহরোজ, তুরানের পিতা আফতাব খান, রাজিয়া বেগম আর মহলের মুরব্বীরা। জোয়া কাঁপতে কাঁপতে ভেতরে এলো। সব নজর তারই ওপর স্থির হল, যেন সে কোনো অপরাধী। আফতাব খান রাগে গর্জে উঠলেন, এটাই সেই মেয়ে যে আমাদের বাড়ির ইজ্জতের দাগ লাগিয়েছে। জোয়া কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি সরকার। আফতাব চিৎকার করে উঠলেন, চুপ! এক চাকরানি হয়ে শাহজাদার কামরায় রাত কাটিয়ে এলি আর বলছিস কিছু করিনি? কি এটা তোর চাল ছিল না? জোয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, আমাকে পাঠানো হয়েছিল, আমি বাধ্য ছিলাম। তখনই তুরান ভিড় থেকে আগে এলো। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু পাহাড়ের মতো ভারী। খামোশ! সে সবাইকে চুপ করিয়ে দিল।
তারপর সবার সামনে ঘোষণা করল সে আমার ইচ্ছায় আমার কামরায় ছিল। হলে নিস্তব্ধতা নেমে এলো। আফতাব খান রাগে বললেন, তুই পাগল হয়ে গিয়েছিস? এক সামান্য চাকরানি আমাদের বাড়ির বউ হতে পারে না। তুরান নিজের বাবার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ আমি একে বেছে নিয়েছি, আর যা তুরান বেছে নেয় তাকে পৃথিবীর কোনো শক্তি তার থেকে কেড়ে নিতে পারে না। রাজিয়া বেগম চুপ ছিলেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। জোয়া স্তম্ভিত হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, শাহজাদা আলা, আমি তো। তুরান তার দিকে ঘুরল আর তার হাত সবার সামনে ধরে নিল। সে বলল, এখন তোর আর কাউকে ভয় পাওয়ার বা কিছু বলার দরকার নেই। তুই আমার আমানত। জোয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আমি তো শুধু নিজের ঘরের রুটি কামাতে এসেছিলাম। তুরান তার একদম কাছে চলে এলো আর বলল, এখন তুই শুধু নিজের ঘরের নয়, আমার মহলের রুটি খাবি, কারণ আজকের পর তুই কোথাও যাবি না। হলের নিস্তব্ধতায় তুরানের সিদ্ধান্ত প্রতিধ্বনিত হচ্ছিল। সানা জোয়ার কানে ফিসফিস করে বলল, এখন তুই একা নস জোয়া, ভাই সিদ্ধান্ত নিয়েছেন, এখন কেউ ওনার পথ রুখতে পারবে না। তুরান ঘোষণা করে দিল, আজ থেকে জোয়া খানজাদা আমার হবু বিবি। মহলের বাতাস বদলে গেল, মানুষের নজর বদলে গেল, আর এক গরিব চাকরানির ভাগ্য চিরতরের জন্য বদলে গেল। সে এখন শুধু জোয়া নয়, বরং শাহজাদার জেদ আর ভালোবাসার চিহ্ন হয়ে গিয়েছিল।